শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, আমরা সকলেই জানি শিল্পের একটি অন্যতম মাধ্যম হলো মঞ্চনাটক, এবং প্রাচ্যনাট দীর্ঘ প্রায় 28 বছর ধরে আমাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন সাহিত্যের আমরা মঞ্চ নাটক আকারে বিভিন্ন নাটক দেখতে পাচ্ছি। এবং আজকে আমাদের তারকা কথনের সেটে প্রাচ্যনাটের দুজন অভিনয় শিল্পী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজ আমাদের সাথে আছেন সাখাওয়াত হোসেন রিজভী, অভিনেতা, এবং আমাদের সাথে আরও আছেন শাহানা সুমি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রাচ্যনাট নিয়ে কথা বলছিলাম শুরুতে, এবং আমরা জানি গতকাল রবীন্দ্রনাথের একটি সাহিত্য অচলায়তন সেটি আপনারা করলেন, এবং এই কাজটি নিয়েই একটু শুরুতে শুনবো আমরা। শাহানা সুমি, আপনার কাছে একটু জানতে চাই যে কেমন হলো, দর্শকরা সেখানে কেমন সাড়া দিলেন? অচলায়তন আমাদের আসলে গত বছরে আমরা এটা মঞ্চে আনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ রকম জনপ্রিয় একটি নাটক অচলায়তন। তো সেই নাটকের দীর্ঘ প্রায় 6 মাস পরে গতকালকে আবার শো ছিল। তো আমরা আসলে খুবই ব্লেসড যে ঢাকায় কিংবা সারা দেশেই প্রাচ্যনাট নাটকের ক্ষেত্রে আসলে দর্শক সৃষ্টিতে অত্যন্ত ভালো অবস্থান তৈরি করেছে নিজেদের, এবং সবসময়ই প্রাচ্যনাটের নাটক নিয়ে দর্শকরা কথা বলেছে, ডিজাইন নিয়ে, অভিনয় নিয়ে, বা আমাদের নাটক নির্বাচন। তো অচলায়তন আজাদ আবুল কালাম, আমাদের পাভেল ভাই, ওনার ডিরেকশনে এসেছে গত বছর। এবং গত বছর নিশাত আপার নামে ইশরাত নিশাত যে দেশ নাটকের একটা পুরস্কার নতুন এখন দিচ্ছে থিয়েটারে, তো সেটাতে গত বছর কিন্তু অচলায়তন বেস্ট নাটক ছিল। অনেক গুণীজনেরা আর কি নাটকগুলো দেখে একটা জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কারটা দেয়। সেই ক্ষেত্রে সেট, লাইট, মিউজিক এবং বেস্ট নাটক ছিল অচলায়তন। তো দীর্ঘ 6 মাস পরে গতকালকে সেটা শো ছিল। এবং যেটা হয় যে নানা রকম তো একটা অসময় বা একটু অস্থিরতা আছে, কিন্তু তারপরেও কালকে বেশ দর্শকরা এসেছিলেন এবং তারা তো পছন্দ করেছেন নাটকটা। আমরা এই বিষয়ে একটু রিজভী ভাই আপনার কাছ থেকে শুনি। অচলায়তন আসলে যেটা হচ্ছে যে আমাদের এটা সম্ভবত কততম শো, না সরি কততম প্রয়োজনে 42 প্রয়োজনে। তো এর আগেও আমরা রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমরা কাজ করেছি, ওটাও আমাদের আজাদ আবুল কালাম উনি নির্দেশনা দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে উনি যখন নির্দেশনা দেন তখন আমরা একটা মানে একটা ড্রিমি এনভায়রনমেন্টের মধ্যে থাকি, কারণ আমরা জানি যে যা টেক্সট আমরা পড়ছি ঠিক হয়তোবা যখন আমরা উপস্থাপন করতে যাব সেটা হয়তোবা ঠিক সেই রকম থাকবে না অ্যাজ ইট ইজ, যেরকম টেক্সটে আমরা যেরকম দেখে থাকি, কারণ তার কাজের প্যাটার্নটাই একটু ভিন্ন পায়েল ভাইয়ের। তো যার ফলেই আমরা খুবই এই নাটকটা শুরু থেকেই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগের বারে যখন আমরা রবীন্দ্রনাথের রাজা করলাম তখনও একটা ম্যাজিক সেই নাটকে ছিল। তো আমরা ভেবেছিলাম যে এটা ধারাবাহিকতা নিশ্চিত এখানেও থাকবে, এবং সেটার ব্যত্যয় এখানেও ঘটেনি। এখানেও তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন এবং দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই তো মোটামুটি। বাহ, আমরা আবার শাহানা সুমি আপনার কাছে আসছি। এই যে অভিনয় করা, সেটা আমরা মঞ্চনাটকে বলি কিংবা চলচ্চিত্রে বলি, টেলিভিশনে বলি, এটার সাথে অনেক দিন ধরেই আপনি সম্পৃক্ত। এর পাশাপাশি আমরা কিন্তু জানি আপনার আরও একটি পরিচয় আছে, আপনি শিক্ষকতাও করছেন। সেই ব্যাপারটা একটু শুনি আপনার কাছে। শিক্ষকতা করেছিলাম, এখন অবশ্য আমি ছেড়ে দিয়েছি। আমি স্কলাস্টিকে ছিলাম দীর্ঘদিন, সেখানে ড্রামা টিচার হিসেবে কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা আমার আসলে খুব দারুণ। মানে বাচ্চাদের সাথে আমার কাজ করতে ভীষণ রকম ভালো লাগে, এবং দেখা যায় যে প্রতিদিন আমি যখন স্কুলে আসলে যেতাম, যে প্রতিদিন সকালটাই আমার শুরু হতো মানে ভীষণ রকম ভালো লাগা নিয়ে, যে রাস্তার অনেক কিছু পেরিয়ে তো যেতে হতো স্কুলে, বা থাকে না যে স্কুলের নিয়ম কানুন কিছু ব্যাপার তো থাকে, আচ্ছা গিয়ে একটু সিগনেচার করো, সুপারভাইজারের সাথে কথা বলো, অনেক কিছু নিয়ম থাকে, লেসন প্ল্যান এগুলো। কিন্তু এই সব কিছু পেরিয়ে আমি যখন আসলে মানে বাচ্চাদের সাথে দিনটা শুরু করি, ক্লাসে যখন যাই, তখন আসলে কিছু আর মনে থাকে না, মানে মন ভালো হয়ে যায়। এবং আমি তো তখন বলতাম ক্লাসে যে মানে আমি প্রতিদিন ওদের কাছে শিখতাম, মানে এত নতুন নতুন আইডিয়া, তাদের এত নতুন নতুন ভাবনা এবং এত এত স্বপ্ন, এই সব কিছু আসলে আমার
প্রতিটা দিন আসলে নতুন করে দিত এবং দেখা যেত যে হয় না যে আমি মানে একখানে আসলে মানে ওই বুড়ো হয়ে যাওয়া না বা একটা জায়গায় থেমে থাকা না যে আমি যা শিখেছি সেই জায়গাটাতে আমি আটকে আছি, বিষয়টা তা না। সেটা ছিল যে আমি প্রতিদিন ঋদ্ধ হচ্ছি, মানে আমি তখন ওদের সাথে মানে একদম বাচ্চার মতনই হয়ে যেতাম যে ওরা কি চাইছে ওদের সাথে সেগুলো নিয়ে কথা বলা বা সেই শেয়ারিং গুলো করা, এবং ওটা আমার জন্য আসলে খুব অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। এই যে ঋদ্ধ হওয়ার ব্যাপারটি আসলো এখানে সেই জায়গাটিতে যেমন এই ব্যাপারটি কাজ করে, একই সাথে কিন্তু আমরা জানি যখন মঞ্চনাটকে কোনো কিছু মঞ্চায়ন হচ্ছে তখনও কিন্তু প্রতিদিনের ঋদ্ধতার একটা ব্যাপার থাকে। এই যে অচলায়তনে কাজ করা এবং এখানে ডিরেকশনের দিক থেকেও আমরা একটি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ পেলাম, এখানে আসলে ব্যাপারটা কিভাবে কাজ করলো? মানে আমি কিভাবে কাজ করেছি সেটা না, আপনার এই যে পুরো অচলায়তনের সাথে কাজ করা এবং এই কাজটিতে আপনার যে অংশটা, সেখানে আপনার কাজের অভিজ্ঞতাটা একটু শুনছি। আমার যেটা হয় যে মানে আমার অভিনয় করতে যেমন মঞ্চ নাটকে আসলে দর্শকদের সামনে অ্যাক্টিং করা সেটা তো একটা অসাধারণ অভিজ্ঞতা, কিন্তু আমি দেখেছি আমি সবসময় মানে ফ্লোরে যে রিহার্সাল পার্টটা সেটাও আমি ভীষণ রকম আসলে উপভোগ করি। হয় না যে একটা শো একবার করা হলো কিন্তু পরে যখন আবার আমরা রিহার্সাল করছি তখন দেখা গেল যে একটা লাইন হয়তো আবার আলাদা রকম একটা সাবটেক্সট দাঁড়ালো বা আলাদা রকম একটা ইন্টারপ্রিটেশন দাঁড়ালো, এবং দেখা গেল যে দুটো শোয়ে হয়তো আমি একরকম ডায়লগ বলেছি কিন্তু 5 নাম্বার শোয়ে গিয়ে ওই ডায়লগের প্যাটার্নটা কোথাও একখানে চিন্তার জায়গা থেকে চেঞ্জ হয়ে গেল। আর যেটা হয় যে আজাদ আবুল কালাম আমাদের যিনি ডিরেকশন কাজটা করেন, পাভেল ভাই, তো ওনার সাথে আমি আসলে কাজ করতে মানে সবসময় খুবই আনন্দিত হই। মানে ওনার যে প্যাটার্ন, উনি মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাইরে থেকে আসলে কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং ভেতর থেকে আমি আসলে কিভাবে জিনিসটাকে বুঝে আসলে ডেলিভারি দিচ্ছি বা বুঝে যাওয়া আসা করছি সেই জিনিসটা আমি প্রতিনিয়ত শিখি। এবং অচলায়তনে আমি যে একটা ক্যারেক্টার করি এবং এটা কিন্তু একটা আমি ডিফারেন্ট ক্যারেক্টারটা সম্পর্কে একটু শুনি। আমি হচ্ছে উপাধ্যায় বলে একটি ক্যারেক্টার করেছি, যেগুলো অচলায়তন দেখলে হচ্ছে যে বুঝতে পারবেন সেখানে অনেকগুলো চরিত্র, রবীন্দ্রনাথের লিখা যে চরিত্রগুলো কিন্তু ছেলেরা, কিন্তু আমরা অচলায়তন একটু আলাদা ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে উপাধ্যায় যেমন ছেলে কিন্তু আমি মেয়ে, কিন্তু আমি সেটা প্লে করেছি এবং সেখানে কিন্তু আবার আমরা দেখাচ্ছি না যেটা ছেলে বা মেয়ে এরকম না, উপাধ্যায় আমিই করছি। তো সেই উপাধ্যায়ের যেই ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, একটু মানে দেখা গেল যে একাডেমির সেই এক ধরনের একটু টিচার, সে সবসময় একটু মানে খিটখিটে হয়ে থাকে, ওদেরকে সব কিছুতে নিয়মের মধ্যে রেখে দেয়, স্টুডেন্টদেরকে সব নিয়মের মধ্যে করতে হয় এবং নিয়মের বাইরে সে এক পাও দেয় না, এই ধরনের একটা সে চরিত্র। এবং সব কিছুতে পাপ প্রায়শ্চিত্ত মানে সব একেবারে কট্টর একটা জায়গা, কিন্তু তারও আবার ওই কট্টরতার মধ্যেও তার যে ক্যারেক্টারাইজেশন যেভাবে আমরা এনেছিলাম যে কোথাও কোথাও আবার একটু চটুল ব্যাপারও আছে, তাকে দেখলেও হাসি পায় সে। তার এখানে অচলায়তনে যেটা করেছে যে পাভেল ভাই একটা আমাকে প্রপস দিয়েছে, অ্যাকশন প্রপস, একটা হাতে ছোট একটা পাখা থাকে, লাইক সো যখন হচ্ছে যে কোনো কিছু নিয়ে খুবই বিরক্ত হয়ে যায় পাখা দিয়ে নিজের মাথায় বাতাস করে, গায়ে বাতাস করে, মানে তার মাথা গরম হয়ে যায় একটুতে স্টুডেন্টদের এই আচরণগুলো দেখলে। আবার ভয়ও পায় ভীষণ যে একটুতেই বোধহয় অভিশাপ লেগে গেল বা একটুতে বোধহয় আমার পাপ এসে যাচ্ছে। সো এরকম এটা একদমই নতুন ধরনের একটা অভিজ্ঞতা আমার এই চরিত্রটা। আমরা একটু রেজু ভাইয়ের কাছে শুনিও এই অচলায়তন নিয়ে কাজের অভিজ্ঞতা এবং সবকিছু। কাজের অভিজ্ঞতা বলবো অসাধারণ, স্বাভাবিক, যেহেতু আজাদ আবুল কালামের সাথে কাজ করার অভিজ্ঞতাটা শুধু আমরা না, উনি যেখানেই কাজ করিয়েছেন, যেখানে যার সাথে কাজ করেছেন সবাই একই কথা বলেন ওনার সম্পর্কে, যে উনি ঠিক ওই যেটা বললাম যে আপনি হয়তোবা ভেবে রেখেছেন এরকম কিছু একটা এক্সপেক্টেড কিছু একটা মানে হবে, কিন্তু আপনি ঢুকে হয়তোবা ঠিক তার বিপরীত চিত্রও দেখতে পারেন। মানে আপনার চরিত্রটা সম্পর্কে আমার চরিত্র হচ্ছে এই নাটকে মহাপঞ্চকের চরিত্র আমি অভিনয় করছি, যে দুটো ক্যারেক্টার, যেটা মূল ক্যারেক্টার যে পঞ্চক যে চরিত্রটা তারই সহোদর বড় ভাই, এখানে সেও এই অধ্যাপনার কাজটাই করেন এবং ব্যক্তিগতভাবে এই লোকটি খুবই অহংকারী, বিদ্বান এবং খুবই কঠোর নিয়ম শাসনের ভেতরে থাকেন এবং বাচ্চাদেরও সেটা মানে মানানোর চেষ্টা করে থাকেন, মানে প্রচুর অনুশাসনের ভেতরে এই বাচ্চাদেরকে রাখতে চান। এবং যেটা হচ্ছে যে তার মধ্যে কিছু বেশ কিছু মানে যেমন প্রাচীন সংস্কারপন্থী এইরকম বিষয় আসলে এগুলো এই ক্যারেক্টারগুলোর মধ্যে আছে।
যেটা পঞ্চকের ঠিক অপোজিট, পঞ্চক ঠিক তার আবার বিপরীত। ও বেশ মানে কি বলবো যে অনুভূতির জায়গা বেশ খোলা, হ্যাঁ, সে ফ্রিডম পছন্দ করে, সে গান পছন্দ করে, যেটা আবার মহাপঞ্চকের বেশ অপছন্দের একটা জায়গা। সে চায় যে সেতে মন্ত্র পড়ুক বা বিদ্যা অর্জন করুক, এগুলো সে বেশি চায়, গানকে সে প্রাধান্য দিতে চায় না। হ্যাঁ, তারপরে এই নাটকে আমরা একটা জায়গায় দেখি যে সুভদ্র নামে একটা ক্যারেক্টার আছে যে একদিন এই আয়তনের উত্তর দিকে একটা জানলা খুলে ফেলে, কারণ এগুলো সব কিছু বন্ধ করে রাখা হয়েছে যাতে বহির্বিশ্ব বা প্রকৃতির সাথে যাতে এদের কোনো রকম যোগাযোগ না ঘটে, এই বিষয়টা মাথা রেখে। তো এই মানে তার মধ্যে এই জিনিসগুলো কাজ করে সব সময়, যে শাসন, কড়া নিয়ম, হ্যাঁ, বিদ্যা অর্জন, হ্যাঁ, যদিও সেটা অনেক সময় কোনো অর্থ বহন করে কিনা সেটাও বাচ্চারা ঠিক মতো জানে না, হ্যাঁ, না জেনেই হয়তো ওরা করছে। যেই জিজ্ঞাসাটা পঞ্চকের মধ্যে থাকে যে এটা কেন করছি, এবং এই জিজ্ঞাসাটাও কিন্তু ওরা এই অচলায়তনে করতে পারে না। তো যাই হোক, এইখানের যে মানে মোটামুটি যে বলবো যে ঠিক পঞ্চকের ঠিক অপোজিট যেই ক্যারেক্টার প্লে করা, সেটাই হচ্ছে মহাপঞ্চক। মানে ও যেটা ভালোর দিকটা ঠিক ওর কাছে সেটা আবার হয়তোবা মনে হচ্ছে যে না, যেটা এই অচলায়তনে যে নিয়ম কানুন, কঠোর শাসন, তারপরে বিদ্যা অর্জন, মন্ত্রপাঠ, এগুলো মুখস্থ করা, এই সমস্ত তার কাছে অনেক বেশি মানে কি বলবো যে প্রায়োরিটি অনেক বেশি তার কাছে। আমরা আবার শাহানা সুমি আপনার কাছে একটু আসলাম। আপনি সাবটেক্সটের কথা বলছিলেন, ইন্টারপ্রিটেশনের কথা বলছিলেন, এবং আমরা জানি যখন রবীন্দ্রনাথের একটি কাজ মঞ্চায়ন হচ্ছে সেখানে কিন্তু এই জিনিসগুলো খুবই প্রকটভাবে কাজ করছে। তো এখানে আসলে প্রাচ্যনাট এই অচলায়তনকেই যখন মঞ্চায়ন করছে তখন আসলে আঙ্গিকতার দিক থেকে কোন কোন দিকটাকে প্রাধান্য দিচ্ছে বা কিভাবে করছে? অচলায়তন আসলে সবসময়ই আমার কাছে মনে হয়েছে যে প্রাসঙ্গিক, এবং অচলায়তন মানে তো যেই আয়তনটা আসলে অচল, তো অচলায়তন হচ্ছে যে কোনো যেই কঠিন যে নিয়মটা আমাদের দিনের পর দিন এসে আসলে চেপে বসে, সেই নিয়মটার বিরুদ্ধে যখন আসলে কেউ কথা বলে, যে এই যে অচলতার বিরুদ্ধে যখন কথা বলে, নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কথা বলে, সেটাই আসলে অচলায়তন। এবং আঙ্গিকের জায়গা থেকে আমাদের যে নতুন একটা ইন্টারপ্রিটেশন আমি বলবো যে অচলায়তনে শুরুটা যদি আমরা দেখি, অচলায়তনের যে সমস্ত ছাত্ররা পড়ছে যে বিদ্যায়তনে, সেখানে আমাদের অচলায়তনে এসেছে যে সব স্টুডেন্টগুলো মেয়ে। আচ্ছা, সবাই হচ্ছে মেয়ে, এবং এই মেয়েগুলো কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে হচ্ছে যে এই আয়তনের নিয়মগুলো পালন করে যাচ্ছে। এবং সেখানেই একটা চরিত্র, যেটা রিজভী ভাই মাত্র বললেন যে পঞ্চক, যে সেই একমাত্র তারই মনে হলো যে মানে এই আয়তনের এই দেয়ালটা যে উঠে আছে, এর মধ্যে আসলে যে খোলা হাওয়াটা আসতে পারে, বা এটা যে এর যে সংস্কার হতে পারে, দিনের পর দিন চেপে বসার নিয়মটার পরিবর্তন হতে পারে, তারই শুধু মনে হচ্ছিল। এবং তার যে মনে হওয়াটা সে যে বিশাল প্রতিবাদ বা বিপ্লব করছে তা না, ও শুধুমাত্র কৌতূহলের জায়গা থেকে, এবং মানুষের যে সহজাত যে কৌতূহল, যে মানুষের যে জানার যে ইচ্ছা, একজন মানুষ যদি জানার তার ইচ্ছা হতে থাকে, সহজাত যে প্রবৃত্তিটা, সেটাই এখানে অচলায়তনে দেখানো হয়েছে। যে ওর এই যে জানার ইচ্ছা, প্রতিবার মানে এটা বলা হলো যে এটা এখানেই থাকবে, 20 জন স্টুডেন্ট হয়তো সে এটাই করছে, এটা এখানেই রাখছে, কিন্তু পঞ্চকের মনে হলো যে এটা এখানে কেন থাকছে, তো একটু নড়িয়ে দেখি। এই যে নড়িয়ে দেখার যে ইচ্ছে, এটাই হচ্ছে অচলায়তনের মূল ব্যাপারটা, যে আমাদের নিয়ম ভাঙার যে ব্যাপারটা, যে নিয়মটা ভেঙে মানবতা বা সত্যি মঙ্গলের জন্য কিছু করার চেষ্টা। তো সেই জায়গা থেকে, এবং গানের জায়গা, কোরিওগ্রাফির জায়গা, তো আঙ্গিকগতভাবেও আমরা আসলে অচলায়তনকে আরো বেশি আমার কাছে মনে হয়েছে যে এই সময়ের জন্য ভীষণ রকমভাবে মানে রিপ্রেজেন্ট করছে সময়টাকে। একদমই তাই। এবং আমরা অচলায়তন নিয়ে অনেক কথা বললাম। এই মুহূর্তে প্রিয় দর্শক, চলুন আমরা অচলায়তনের মঞ্চায়নের একটি ভিডিও চিত্র দেখে আসি। নির্বাসন, আমার নির্বাসন রে, বেঁচে গেছি, বেঁচে গেছি। পাপ করেছি, ভারী পণ্ডিত কিনা বলে কিনা পাপ করেছে। সুভদ্রকে আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। আমি তোমাকে এখনই আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিলুম। এই নরদেবগণ সাক্ষী রইলেন
সবাই সাক্ষী রইলেন। আমি আচার্যদেবের বিরুদ্ধে দাঁড়াবো এ কথা বলার জন্য তুমি যে মুখ খুলেছ সে কি আমাদের উত্তর দিকের জানলা খোলার চেয়ে কম পাপ? মহামরিচি মহামরিচি দাবিংশ পিশাচ ভয় ভঞ্জন দাবিংশ পিশাচ ভয় ভঞ্জন। পাপ যখন প্রাচীরের আকার ধারণ করে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। ধুলোয় লুটিয়ে তুমি অস্ত্র হাতে এসেছো বলে তুমি মনে করেছো আমি তোমার কাছে হার মানব? না, এখনই না, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। বাহ, আমরা দেখে আসলাম আব্বুল আজাদ কালাম ওনার এই নির্দেশনায় আপনাদের মঞ্চায়ন অচলায়তনের, এবং মঞ্চ নাটকটা যখন হচ্ছে আমরা দেখছি তখন তো সামনাসামনি দর্শকদের একটা ইন্টারাকশনের সুযোগ থাকছে। এই কাজটাই যখন স্ক্রিনে দেখলেন তখন আসলে কেমন লাগছে? খুবই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আসলে যে জায়গার ভাইব আসলে সেইখানে যেই আপনাকে নিতে হবে। এটা আমরা ছোটবেলায় আমরা বিটিভিতে মঞ্চ নাটকের মানে মঞ্চায়ন আমরা দেখেছি, কিন্তু ঠিক ওই সময় আমাদেরকে টানতে পারেনি ওই জিনিসটা। আমি সত্যিকার অর্থেই বলছি যে আমাকে টানতে পারেনি। শুক্রবার সকালবেলায় মনে সম্ভবত বিটিভিতে এটা দেখানো হতো, তো আমাকে কখনোই টানতো না। হয়তোবা দু একবার কিছু হয়তোবা প্রমিনেন্ট কোনো ফিগার যদি দেখে ফেলতাম, একটু দেখতাম যে উনি কী বলছেন না বলছেন। কারণ এখানে তো আপনার এরকম মানে কি বলবো মাইক্রোফোনের সহযোগিতা পাওয়া যায় না, এটা তো খোলা গলায় আমরা ওখানে পারফরমেন্স করছি, তো যার ফলে কথাটাও ঠিকমতো শোনা যায় না। এনভায়রনমেন্টটা, কারণ আপনি যখন একটা বুঝতে পারছি আসলে মঞ্চ নাটকের ব্যাপারটা, মঞ্চ নাটক যখন আমরা সামনাসামনি দেখছি তখনই সেই জিনিসটা একটা অন্যরকম মাত্রা পাই। আমরা শাহানার সঙ্গে আপনার কাছেই যাচ্ছি আরেকবার। আমরা জানি সম্প্রতি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে আপনার একটি কাজ আগন্তুক সেটি প্রদর্শিত হয়েছে, সেটা নিয়ে একটু শুনবো আপনার কাছে। আগন্তুক ছবিটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ প্রিমিয়ার হলো, এবং 2023-এ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটা আসলে স্ক্রিনের একটা সুযোগ হয়েছিল। সেটার ওই যে নিউ কারেন্ট সেকশন বলে একটা ওদের সেকশন থাকে, যেখানে অনেকগুলো ছবির মধ্যে 10টা ছবি আসলে নির্বাচিত হয়। তো সেইটা বাংলাদেশি সিনেমার জন্য আসলে অনেক বড় একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে উন্মুক্ত হয়েছে, এবং আগন্তুক বুসানের দর্শকরা ভীষণ রকম পছন্দ করেছে। আর ঢাকা নিয়ে আমাদের আসলে সবাই পুরো টিম খুবই আগ্রহী ছিলাম যে এখানে যেহেতু বাংলাদেশের ছবি, বাংলাদেশের দর্শকরা সবাই দেখে আসলে কেমন কি মনে করছে। তো এটা আমরা খুবই ভালো রিভিউ পেয়েছি, দর্শকরা পছন্দ করেছে, অনেক নির্মাতারা তাদের ভালো লেগেছে, এবং অনেকেই আসলে আশা করছেন যে ছবিটি আসলে কত তাড়াতাড়ি আসবে হলে বা সবাই দেখতে পারবে। বাহ, আমরা এই মুহূর্তে দর্শকদেরকে আগন্তুকের একটি পোস্টার দেখাতে চাই। আমরা দেখতেই পাচ্ছি পোস্টারটি, এবং একটু ডিফারেন্ট একটি ভাইব আমরা দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যে, এবং সেখানে কাজ করার অভিজ্ঞতাও নিশ্চয়ই আপনার একেবারেই অন্যরকম ছিল আমরা আশা করি। আমরা মঞ্চ নাটক নিয়ে কথা বলছিলাম, সেটি খোয়াবনামা হোক কিংবা অচলায়তন হোক, প্রত্যেকটি মঞ্চ নাটকই যেন দর্শকদের কাছে পৌঁছে যায় এবং এটি বেঁচে থাকে প্রাচ্যনাট্যের মাধ্যমে, কিংবা অন্যান্য যারা নাট্য সম্প্রদায় আছে সকলের একসাথে যেন কাজের একটি কোলাবোরেশন থাকে, এবং আমাদের দর্শক যারা আছেন মঞ্চ নাটক দেখতে আমরা যারা ভালোবাসি তারাও যেন আপনাদের সাথে সবসময় কোঅপারেশনের জায়গাটা রাখে, সেই প্রত্যাশায় আমরা রাখি। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। একই সাথে আমরা প্রাচ্যনাট্যের সামনে 28 বছর পূর্তি হচ্ছে সেটিও জানি, প্রাচ্যনাট্যের জন্যও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, এবং আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা বিদায় নিব। দর্শক, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। বাংলা নাটকের সাথেই থাকুন, মঞ্চ নাটকের সাথেই থাকুন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।